তো সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, ট্যাক্সবিডি স্কুল থেকে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। ট্যাক্সবিডি স্কুলে ট্যাক্সবিডি স্কুলে যারা শুধু আইটিপি পরীক্ষা দিচ্ছেন তাদের সাথেই কথা হচ্ছে বিষয়টা তা না। আমরা ট্যাক্সবিডি স্কুলের অন্য যারা আছেন, বিশেষ করে এখন রিটার্ন জমা দেওয়ার সময় হয়েছে, আমরা রিটার্নের যাবতীয় বিষয়গুলো কি এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা অনলাইনে রিটার্ন কিভাবে দাখিল করতে হয়, আমরা এই বিষয়টি ট্যাক্সবিডি স্কুলে একবার হাতে কলমে আমরা এটাকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে, অনলাইনে রিটার্ন দাখিল করার পদ্ধতি, অনলাইন অফলাইন দুটাকেই আমরা ক্লিয়ার করব। যারা আছেন, বিশেষ করে আমার এখানে অনেকেই আছেন ট্যাক্সবিডি স্কুলে নতুন টিম করেছেন, তারা রিটার্ন কিভাবে দিবেন, তারপরে জিরো রিটার্ন কিভাবে দেওয়া হয়, প্রত্যেকটি বিষয় কি আমরা আলোচনা করব। একজন ব্যবসায়ী তার রিটার্ন কিভাবে দিবে, এক মালিকানা প্রতিষ্ঠান রয়েছে তার, সে কিভাবে রিটার্ন দিবে, এই যাবতীয় বিষয়গুলো শুধু কি আমরা ট্যাক্সবিডি স্কুলে আলোচনা করব। এখন যেহেতু আইটিপির বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিকতার ভিত্তিতে আজকে আমি চতুর্থ দিনের কিছু বিষয় একটু আলোচনা করব। চতুর্থ দিনে কয়েকটি ইন্টারেস্টিং বিষয় পেয়েছি, আর এই জন্য আমি আসলে আলোচনা না করে আপনাদের সাথে থাকতে পারলাম না। আমি সেই কয়েকটি বিষয় কি আপনাদের সামনে একটু উপস্থাপন করছি, আপনারা একটু প্রিপারেশন নেবেন। কিছু বিষয় আছে আমরা প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা যে আলোচনাগুলো শুনেছি, এসব বিষয়গুলো যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো অবশ্যই কি সেটা দেখেছেন। আজকে কেউ কেউ আমাকে কারো সাথে কথা বলে জানলাম যে আসলে অনেক কোনো প্রশ্নই করা হচ্ছে না, আলটিমেটলি শুধু তার নাম, ঠিকানা, সে কোথায় থাকবেন, কোথায় প্র্যাকটিস করবেন, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আবার কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম প্রশ্ন করা হচ্ছে। আসলে কি এটা কি পরিস্থিতির কারণে হয়তো এই এই প্রশ্নগুলো করা হয়। তার মধ্যে দুটো বিষয়, একজনকে তার রুল নাম্বারটা জিজ্ঞাসা করা হয়েছে যে দেখি বলুন তো আপনার রুল নাম্বারটা বলুন তো। এই পরীক্ষায় যে রুল নাম্বারটি ছিল, আপনারা হয়তো অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছেন, সবার কাছে হয়তো কি অ্যাডমিট কার্ডটি থাকে, হয়তো রুল নাম্বারটি কত সেই জিনিসটি কি মুখস্থ থাকে না। তো আজকে আমাকে একজনে বলল যে স্যার আমাকে আমার রুল নাম্বারটা জিজ্ঞাসা করেছে। তো আমি বললাম যে কি আপনি পেরেছেন? হ্যাঁ, আমি বলতে পারছি। তো বিষয়টা হলো কি, এটা হয়তো একটি আইকিউ টেস্ট করার জন্য কি আকস্মিকভাবে এমন কিছু জিনিস জিজ্ঞাসা করা হয়, সেই জিনিসটি হয়তো জিজ্ঞাসা করেছে। তো আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য হয়তো একটা লার্নিং, যে আপনারাও কি আপনাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি থাকবে সেই বিষয়টি কি আপনারা একটু নোট করে নেবেন, যাতে এটা জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারেন। এছাড়া আরেকটি বিষয় রয়েছিল, আরেকটি বিষয় জিজ্ঞাসা করেছে কাউকে, সেটা হলো যে কেউ কেউ আমাকে বলল যে আপনাকে ইয়েতে আইটিপি পরীক্ষা রিটেন পরীক্ষার সিলেবাসটি কি, এটা অনেকে কয়েক জায়গা থেকে আমি শুনতে পেলাম। অতএব আপনার সিলেবাসটি একটু কি সিলেবাসটি যাতে সিলেবাস কি কি ছিল সিলেবাসটি একটু আপনারা জেনে নেবেন বা প্র্যাকটিস করে নেবেন বা বলে নেবেন। আমি বলে দিচ্ছি, আপনারা বিষয়টি একটু শিওর হয়ে নেবেন। আইটিপি পরীক্ষার সিলেবাসে কি কি ছিল: আয়কর আইন 2023 থেকে 23 থেকে আলোচনা থাকার কথা ছিল, তারপরে অর্থ আইন 2024, তারপরে দান কর আইন 1990, তারপরে এডিআর 2024, তারপরে উচ্ছে কর বিধিমালা, তারপরে আয়কর আইনের বিধিসমূহ এবং বাস্তব প্রয়োগ, তারপরে ছিল হিসাব বিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। শুধু এই সিলেবাসটি কি আপনারা নিজেরাও দেখে নেবেন, আর আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ কয়েকটা জায়গায় কি এই সিলেবাসগুলো জিজ্ঞাসা করেছে। আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু সার্কেলে জিজ্ঞাসা করেছে এই ধরনের যে আয়ের খাতগুলা কি। আমাকে একজনে জিজ্ঞাসা করলো, তাকে আয়ের খাতগুলা কি জিজ্ঞাসা করা হয়েছে। আয়ের 7টি খাত আমরা হয়তো বিষয়গুলো জানি। আয়ের 7টি খাত কি কি আপনারা নিজেরাও জানেন, যে চাকরি হইতে আয়, তারপরে ব্যবসা হতে আয়, চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, তারপরে কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, অন্যান্য আয়, এভাবে 7টি কি খাত রয়েছে। আপনারা এই 7টি আয়ের খাতসমূহ এই বিষয়টি পড়বেন। সাথে হলো যে তাকে একটি বিষয় জিজ্ঞাসা করা হয়েছে যে মূলধনী আয় কি কি, মূলধনী আয়ের মানে আয় বলতে কি বোঝায় বা মূলধনী আয়ের ধরনটা কেমন। তারপরে এই ইয়ে থেকে
তা বলো যে স্ত্রী থেকে আহ, টাকা পাওয়া গেলে সেটাকে কোন ধরনের আয়তে দেখাবেন, এই ধরনের কি বিষয় জিজ্ঞাসা করা হয়েছে। যদিও সেটা আসলে এই এই আয়ের খাতার মধ্যে ওভাবে দেখানো যাবে না। এই ধরনের কিছু বিষয়ও কি আপনাদেরকে হয়তো মানে জিজ্ঞাসা করতে পারে। তো আলটিমেটলি আমাদের সেই জায়গাটাকে একটু পড়াশোনা করে নেবেন আয়ের খাতগুলো, কারণ এগুলো কমন। আমরা জানি যে আয় বর্ষ কর বর্ষ, যেটা আমি বারবার আপনাদেরকে বলে আসছি যে আয় বর্ষ কাকে বলে, কর বর্ষ কাকে বলে, তারপরে করদাতা, খেলাপি করদাতা কাকে বলে, তারপরে কারবারের সংজ্ঞা দাও, সাথে সাথে জিজ্ঞাসা করতে পারে ফটকা কারবারের সংজ্ঞা দাও। এই যে এই বিষয়গুলো, ব্যক্তি বলতে কি বুঝো, এগুলা কি আমাদের জন্য কি ব্যক্তি বলতে কি বুঝি, মোট আয় কি, সিকিউরিটিজ কি, তারপরে কর ধার্যকরণ বলতে কি বুঝো, তারপরে হলো নিয়োগকর্তা বলতে কি বুঝো, তারপরে ভাড়া হইতে আয় কি, তারপর মূলধনী আয় কি, কর অব্যাহতি কি, ন্যূনতম কর কি এবং এ কত ধারায়, তারপরে সাময়িক কর নির্ধারণ বলতে কি বুঝো। এই টাইপের প্রশ্নগুলো কি আসছে বিভিন্ন সার্কেলে বিভিন্নভাবে, কি হয়তো একটা প্রশ্ন করা হচ্ছে সেটাকে সেভাবে আসতেছে। তারপরে আবার আরেকজনকে আরেকজনের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে দান কর থেকেও কি প্রশ্ন এসেছে। তো দান করের প্রশ্নগুলোর মধ্যে কেমন কি কি প্রশ্ন থাকতে পারে, তাকে জিজ্ঞাসা করেছে যে কত টাকা পর্যন্ত দান করে অব্যাহতি রয়েছে। তারপরে বলছে যে মসজিদে দান করলে সেটা কি সেই করের ক্ষেত্রে কি সেই দানের ক্ষেত্রে কি কর অব্যাহতি আছে কিনা, তাকে দুটা প্রশ্ন করা হয়েছিল। তো আমি দান করের থেকে আপনাদের কি কি প্রশ্নগুলো হতে পারে আমি তার একটু নমুনা দিচ্ছি। সেটা হলো কি, দান করের সংজ্ঞা, দান কর ধার্যকরণ বলতে কি বুঝো, দান করের হার কত ধারায় উল্লেখ রয়েছে বা দান করের হার কি, এই বিষয়টা উল্লেখ করো। তারপরে খেলাপ বা তথ্য গোপনের জরিমানা দান কোরআনের কত ধারায় রয়েছে, মানে খেলাপ বা তথ্য গোপনের জন্য যে জরিমানা সেটা দান করের কত ধারায় রয়েছে। তারপরে দান করের মাধ্যমে কর ফাঁকি দিয়ে থাকলে উপকর কমিশন অনাদি কত টাকা জরিমানা ধার্য করতে পারবেন। তারপরে দানের মূল্য নিরূপণ বলতে কি বুঝো, কতিপয় দানের ক্ষেত্রে কর অব্যাহতি রয়েছে তা নির্ণয় করো। এই বিষয়গুলো কি দান কর থেকে আপনারা পড়ে নিলে, দান কর থেকে যদি প্রশ্ন আসে আপনারা পারবেন। অলরেডি কিছু প্রশ্ন এসেছে, আমি সেটা নমুনা আপনাদেরকে বললাম। তারপর এরিয়ার থেকে আমি এখনো কেউ আমাকে বলেনি, তবে আপনারা এটা একটু প্র্যাকটিস করে নিন, কারণ শেষের দিক দিয়ে দেখা গেল যে সব আলোচনা হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে নতুন কিছু আলোচনা ঢুকতে পারে। তো আমার যাদের সাথে কথা হয়েছে, আমাকে এখনো বলছে কারোর সাথে আলোচনা হয়নি যে এরিয়ার থেকে কেউ প্রশ্ন করেছে কিনা বা পেয়েছে কিনা, কিন্তু আমার ধারণা যেহেতু সিলেবাসের বিষয় নিয়ে কথা হয়েছে, এডিআর থেকেও কি প্রশ্ন করতে পারে। এই জন্য এডিআরের কি কিছু বেসিক জিনিসগুলো আপনারা জেনে নিন, একটু প্র্যাকটিসে রাখবেন যাতে আপনারা কি এগুলো নিয়ে বলতে পারেন। আমি অল্প সময়ের মধ্যে একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন কি বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কি, কোন অর্থ বছর থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তির আইন ব্যবহার শুরু হয়েছে, তারপর বর্তমানে আয়কর মামলা এডিআর নিষ্পত্তির জন্য কতজন সহযোগী রয়েছে এবং তাদের ভূমিকা আলোচনা করো। তারপর এডিআর আইনের মাধ্যমে করদাতা ও আয়কর কর্তৃপক্ষ কি ধরনের সুবিধা পান তাদের বিবরণ উল্লেখ করো। এই এই মোটামুটি একটু বিষয়গুলো কি, যে আয়কর দান এডিআর কত সনের আইন বা কত থেকে শুরু হয়েছে, আপনার এইসব বিষয়গুলো কি শুধু আপনারা একটু এগুলা কাছে রাখবেন। যেহেতু আমার বিষয়টা হলো, যেহেতু সিলেবাস জিজ্ঞাসা করেছে, সিলেবাস রিলেটেড কি যে এই বিষয়গুলো কি আসতে পারে এবং এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। যেমন আমরা বলেছি ব্যক্তি, যদি জিজ্ঞাসা করে ব্যক্তি বলতে কি বোঝে, আপনারা কি বলবেন, ব্যক্তি অর্থ কোনো স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু, অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল এবং কোম্পানি ইত্যাদিকে কি ব্যক্তি বোঝায়। এটা আয়কর আইনের ধারা 2-এর উপধারা 69 নম্বরে রয়েছে। তারপরে মোট আয় কি, আপনারা একটু বলবেন যে মোট আয় অর্থ এই আইনের বর্ণিত পদ্ধতিতে হিসাবকৃত ধারা 26-এ উল্লেখিত মোট আয় এবং তৎস এই আইনের বিধানবলীর অধীনে কোনো করদাতার সর্বমোট আয়ের সহিত সংযুক্ত হইতে পারে এরূপ যে কোনো আয়কে মোট আয় বলে। তারপরে কর ধার্যকরণ বলতে কি বুঝো, কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করা ইত্যাদিকে কি এটাকে বলে এই আইনের বিধানবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন কোনো কার্যভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করাকে বোঝায়। নিয়োগকর্তা কি, নিয়োগকর্তা হলো যিনি নিয়োগ দান করে থাকেন বা বেতন ভাতা দিয়ে পরিশোধ করে থাকেন, বা নিয়োগকর্তার পক্ষে যদি এই কাজ কেউ করেন সেও কি নিয়োগকর্তা সামিল হবে। ভাড়া হইতে আয় কি, কোনো ব্যক্তির কোনো সম্পত্তির মোট ভাড়া মূল্য হইতে সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাহা হবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে অর্জিত আয়। তারপর মূলধনী আয় কি, মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হইতে উদ্বুদ্ধ মুনাফা বা মূলধন
সাপেক্ষে মূলধনী আয় বলা হয়। যেমন এটা অলরেডি এসেছে, মূলধনী আয় কি, তারপরে তারপর মূলধনী আয়কর আইনে কত ধারা রয়েছে, এটা আয়কর আইনের ধারা 57-তে রয়েছে। কর অব্যাহতি, এটা কি বোর্ড বা সরকারি গেজেট প্রজ্ঞাপন ধারা কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর থেকে কোনো অব্যাহতি প্রদান করে, সেটা হলো কি কর অব্যাহতি, এটা আয়কর আইনের ধারা 76-এ রয়েছে। তারপরে ন্যূনতম কর কি, আইনের অন্যান্য বিধান যা কিছুই থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানবলী সাপেক্ষে যেই কর পরিশোধযোগ্য হবে তাকে ন্যূনতম কর বলা হয়। এটি আয়কর আইনের কত ধারা, এটি আয়কর আইনের 163 ধারায় রয়েছে। তারপরে সাময়িক কর নির্ধারণ, উপকর কমিশনার সাহেব কোনো আয় বর্ষে করদাতার মোট আয়ের উপর যে কর নির্ধারণ করেন, অর্থাৎ উপকর কমিশনার রিটার্ন হিসাব এবং দলিলাদির গাণিতিক ত্রুটি সংশোধন করে যে কর নির্ধারণ করেন তাকে কি সাময়িক কর নির্ধারণ বলা হয়। এটি আয়কর আইনের ধারা 185-তে রয়েছে। শুধু এই প্রশ্নগুলো অলরেডি অনেকবার আলোচনা হয়েছে, তাও আমি কি এই টাইপের প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইসব বিষয়গুলো একটু পড়ে নেবেন। তারপর পার্কুজিটটা একটু পড়ে নেবেন যে পার্কুজিট কাকে বলে, এটি আয়কর আইনের কত ধারা রয়েছে, তারপরে পার্কুজিট সুবিধাসমূহ কি কি, পার্কুজিটের ভাতা সুবিধা কি, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। কারণ এখন আর আছে কয়দিন, কালকে মানে আর 2 দিন হয়তো পরীক্ষা হবে। এর মধ্যে অলমোস্ট কি হঠাৎ মানে কোনো বিষয় একটু কি ভিন্ন প্রশ্ন হয়তো আসতে পারে। তারপরে দান করের যে প্রশ্নগুলো বললাম, দান করের কোন কোন ক্ষেত্রে দান করের অব্যাহতি আছে, কত টাকা দান কর ক্ষেত্রে কত টাকা কর অব্যাহতি রয়েছে, এটা আপনারা সবাই বলবেন 20,000 টাকা পর্যন্ত কি কর অব্যাহতি আছে। তারপরে মসজিদের দান, সেটা কি অবশ্যই উইলকৃত হইতে হবে, উইলকৃত হলে মসজিদের দান কি সেটা কি করমুক্ত। যদি উইলকৃত হয়, উইল অর্থে মসজিদে দান করে, আর মসজিদে উইল ছাড়া দান করলে সেটা কি আসলে মসজিদের যে ইয়েতে হয় না, এই জন্য উইলকৃত ভাবে দান অবশ্যই দান করমুক্ত। এই বিষয়গুলো একটু আপনারা আরেকটু পড়ে নেবেন। তারপরে আয়কর আইনের দান কর আইনের জরিমানা আদায় হলো ধারা 13-তে রয়েছে, আপিল ধারা 12-তে রয়েছে, তারপরে 13-তে রয়েছে দাবির নোটিশ। ও আরেকটা বিষয় আলোচনা একটু করে নিচ্ছি, সেটা দান করের হারগুলা। দানের উপর কর অব্যাহতি সীমার অতিরিক্ত মূল্যের উপর 5 লক্ষ টাকার উপর 5%, তারপরে পরবর্তী অতিরিক্ত 10 লক্ষ টাকার উপর কত 10%, তারপর অতিরিক্ত মূল্যের পরবর্তী 20 লক্ষ টাকার উপর 15%, তারপরে অতিরিক্ত মূল্যের অবশিষ্ট অংশের উপর কত 20%। এটা হলো কি দান করের তফসিল, মানে দান করের হার। তো যদি দান কর থেকে প্রশ্ন আসবে হয়তো কি দান করে কত টাকা অব্যাহতি, তারপরে দান করের হার কি জানেন কিনা, দান করের সংজ্ঞা জানেন কিনা, দান কর কত সালের আইন, এই সব কমন প্রশ্নগুলাই কি আসবে। অলরেডি কয়েকজনকে জিজ্ঞাসা করেছে গত চতুর্থ ইয়েতে, আমি অনেকের কাছে শুনলাম। সেক্ষেত্রে আপনারা একটু দান করার বিষয়টা পড়ে নেবেন। আর আরেকটা বিষয়, এটা একজনকে জিজ্ঞাসা করেছে, আমি প্রথমে বলতে ভুলে গেছি, এখন মনে আসলো, আমি বলে রাখছি আপনাদেরকে হয়তো যারা বলবেন যে আপনারা অনেকে হয়তো কি জব করেন, কেউ বললেন যে আমি অ্যাকাউন্টসে হিসাব বিভাগে জব করি বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করছি। এই সিচুয়েশনে যদি কেউ এরকম বলেন, তাকে হয়তো এই প্রশ্নটি করা হতে পারে। অলরেডি আজকে একজনকে করেছে, আপনারা বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নেবেন যে আমরা এখন যারা রিটার্ন দিব তারা কর হার কত টাকা আয়ের পরে অকার ধার্যকৃত কত টাকা বেতন হলে সেটা কি অকার ধার্যকৃত, মানে যেটার উপর কর নাই, সেই টাকাটা কত এখন 3,50,000, সেটা কি এবছরের জন্য। কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট এখন থেকে যারা বেতনের উপর টিডিএস কাটবে, সে কোন হিসাব করে বেতনটা কাটবে। আমি প্রশ্নটা কি বলতে মানে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, আমি আবার একটু বলি। ধরুন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনার প্রতিষ্ঠানে 3 জন বা 10 জন ব্যক্তি রয়েছে। এখন এই 10 জন ব্যক্তির আপনি কি করবেন যে তাদের বেতন থেকে ট্যাক্স কেটে রাখবেন। এখন আপনি ট্যাক্সটা কাটার ক্ষেত্রে কোন বছরের নিয়মটিকে আপনি ফলো করবেন, মানে তার মিনিমাম আয়ের মানে কর সীমাটা কত টাকা নির্ধারণ করবেন, কি 3.5 লাখ টাকা এবছরের 3.5 লাখ টাকা, নাকি আগামী বছর যেটা দেওয়া আছে 3,75,000 টাকা, সেটা প্রশ্নটা এইভাবে করা হয়েছিল। এটার উত্তরটা হবে কত, আগামী বছর যেটা 3,75,000 টাকা দিয়েছে সেই হিসাব করে কি এখন থেকে আপনার বেতনের উপর ট্যাক্সটা কাটা হবে। আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কি করবেন যে এবছরের যেটা দিচ্ছে সেটা তো অলরেডি কি বেতন থেকে ট্যাক্স কেটে রাখা হয়েছে,
তাহলে এবছরে যে আমরা জুলাই মাসে যে বেতনটা হবে সেই বেতনটা যখন আমরা বেতন থেকে যখন ট্যাক্সটা কাটবো, সেটা কিসের উপর ভিত্তি করে কাটবো? সেটা ওই 3,75,000 টাকা। আগামী বছর ট্যাক্স দেওয়ার সময় যে করমুক্ত আয় 3,75,000 টাকা স্যালারির উপর, সেটাকে হিসাব করে আমরা কাটবো। এটাকে একটু বুঝিয়ে বলবেন। অলমোস্ট আমরা এইসব আলোচনাগুলো হয়েছে। আর প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও বা তৃতীয় ভিডিও, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যেসব আলোচনাগুলো করেছি, ওইসব আলোচনাগুলো তো অবশ্যই আবার আপনারা দেখবেন, কারণ এসব প্রশ্নগুলো কি আসার সম্ভাবনা থাকবে। জাস্ট নতুন কোন কোন বিষয়গুলো হয়েছে আমি সেসব বিষয়গুলো কি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা যেগুলো নতুন আসলো সেই বিষয়গুলোকে সাথে সাথে পুরান যে বিষয়গুলো আপনারা এতদিন পড়েছেন বা প্র্যাকটিস করেছেন সেটাও প্র্যাকটিসে রাখবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট ট্যাক্সভিডি স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছেন সবার পরীক্ষা ভালো হয়েছে, এবং আশা রাখি সামনে যাদের পরীক্ষা আছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করছি যে অবশ্যই যাতে ভালো হয়, সবাই যাতে কি পাশ করে, এই কামনায় আজকে এখানে শেষ করলাম। আগামী বৃহস্পতিবারের নিয়ে আমরা আরেকটি ভিডিও বৃহস্পতিবারে লোড করব, যাতে আপনারা কি রোববারে সেটার একটা বিষয়ে ধারণা পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।